ল- সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। লেটস লার্ন মার্কেটিং এই স্লোগান নিয়ে তোমরা মার্কেটিং শিখছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী। অধ্যায় নম্বর 1, বিপণন পরিচিতি। এই অধ্যায়ের 8 নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে এই অধ্যায়ের আরও 7টি লেকচার সম্পূর্ণ হয়েছে। আশা করি তোমরা সেই লেকচারগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা আমাদের লেকচারের আলোচ্য বিষয় যেগুলো আছে সেখানে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে বিপণন ব্যবস্থার দর্শন বা নীতি, সেটা আমরা ব্যাখ্যা করব, এবং বিপণন ব্যবস্থাপনার পরিচিতি বা দর্শন, বিপণন ব্যবস্থাপনার পরিচিতি বা দর্শন নিয়ে আমরা মেনলি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, বিপণন ব্যবস্থাপনার দর্শন কি সেই বিষয়টা আমরা প্রথমেই আলোচনা করব। দেখো, প্রতিটি কাজ সম্পাদনের পেছনে, অর্থাৎ এই যে আমরা মানুষ যারা আছে, আমরা প্রতিদিন বিভিন্ন কাজ সম্পন্ন করি। তাহলে এই যে প্রতিটি কাজ আমরা সম্পাদন করি, এর পেছনে অবশ্যই কোনো যুক্তি বা নীতি থাকে। এই যুক্তি বা নীতিকেই কি বলা হয়? দর্শন বা মতবাদ বলা হয়। অর্থাৎ আমি কোনো একটা কাজ করি বা তুমি কোনো একটা কাজ করো, এই কাজ করার পিছনে যে যুক্তি থাকে বা যেই মতবাদ থাকে, সেই যুক্তিটাকেই বলা হয় বা সেই নীতিটাকেই বলা হয় দর্শন বা মতবাদ। প্রিয় শিক্ষার্থী, আবার বলতেছি, অর্থাৎ আমরা প্রতিদিন বা বিভিন্ন সময় আমরা যে কাজগুলো করে থাকি, সেই কাজ করার পিছনে যে যুক্তি থাকে বা নীতি থাকে, সেটাকেই বলা হয় বিপণন দর্শন বা মতবাদ। প্রিয় শিক্ষার্থী, বিপণন কার্যক্রমে কোনো যুক্তি বা দর্শনের উপর ভিত্তি করে পরিচালিত হলে তাকে বিপণন ব্যবস্থাপনার দর্শন বলা হয়। তাহলে এখন বিপণন কার্যক্রম কোনো যুক্তি বা মতবাদের উপর ভিত্তি করেই কি বলতো পরিচালিত হয়। এর মূল লক্ষ্য হচ্ছে সংগঠন, ক্রেতা ও সমাজের স্বার্থে বিপণন কার্যক্রম পরিচালনা করা। বিষয়টি পাশের চিত্রে দেখানো হলো। তার মানে হচ্ছে, দেখো, একটা প্রতিষ্ঠান কি, সেই প্রতিষ্ঠানের সংগঠন, ক্রেতা এবং সমাজ তাদেরকে নিয়ে কাজ করে। এই বিপণন কাজটা মেনলি তাদের নিয়ে হয়ে থাকে, সেই বিষয়টা আমরা এখানে উল্লেখ করলাম। প্রিয় শিক্ষার্থী, বিপণন, প্রত্যেক প্রতিষ্ঠানের একটি নিজস্ব দর্শন থাকে, যে দর্শনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। উদ্দেশ্যগত পার্থক্যের কারণে সব প্রতিষ্ঠানের কার্যাবলী একরকম হয় না, কারণ এক এক প্রতিষ্ঠান তার প্রকৃতি অনুসারে বা নেচার অনুসারে সে কার্য সম্পাদন করে থাকে। তাহলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা কয়েক ধরনের বিপণন ব্যবস্থাপনার দর্শন বা মতবাদ দেখতে পাই, যা নিচে আমরা চিত্রের সাহায্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে বিপণন ব্যবস্থাপনার দর্শনগুলো আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা কয়েক ধরনের বিপণন ব্যবস্থাপনার দর্শন বা মতবাদ দেখতে পাই। তোমরা দেখতে পাচ্ছ যে বিপণন মতবাদ বা দর্শন হচ্ছে 5 ধরনের, অর্থাৎ 5 ধরনের বিপণন দর্শন বা মতবাদ রয়েছে, যেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, বিপণন ব্যবস্থাপনার পরিচিতি বা দর্শনগুলো হচ্ছে, যেটা আমরা তোমাদেরকে একটু আলোচনা করলাম। বিপণন হচ্ছে লাভজনক ক্রেতা সম্পর্ক সৃষ্টি করা ও ক্রমান্বয়ে ক্রেতার সাথে সম্পর্কের উন্নয়ন করা। তাহলে আমরা এই যে মার্কেটিংয়ের সংজ্ঞা আমরা অনেকভাবে তোমাদেরকে দিতে পারি। এখানে ছোট্ট একটি কথা বললো যে বিপণন মানে হচ্ছে লাভজনক ক্রেতা সম্পর্ক সৃষ্টি করা এবং সমন্বয়ে ক্রেতাদের সাথে সম্পর্ক উন্নয়ন করা। আর ক্রেতাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য চাই আকর্ষণীয় পণ্য, সর্বোৎকৃষ্ট সেবার নিশ্চয়তা করা। অর্থাৎ আমরা যেই পণ্য বিক্রি করি, সেই পণ্য যদি কোয়ালিটি বা মানসম্পন্ন না হয় এবং আমরা যদি ক্রেতাদের সাথে ভালো সম্পর্ক তৈরি না করি, তাহলে কিন্তু কি থাকবে না বলো তো? আমাদের সেই ক্রেতা স্থায়ী হবে না এবং তার সাথে আমরা সম্পর্ক তৈরি করতে পারবো না। সে আমাদের পণ্য একসময় কিনতে চাইবে না। ক্রেতা সন্তুষ্টি বর্তমানে বিপণনের মুখ্য বিষয়, কিন্তু এক্ষেত্রে প্রতিষ্ঠানের অস্তিত্বের কথাও ভাবতে হবে। এরই সাথে সাথে সমাজ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টিও ভাবতে হবে। বিখ্যাত জনপ্রিয় বিপণন বিশারদ ফিলিপ কটলার সাধারণত নিম্নোক্ত শ্রেণীর বিপণন ব্যবস্থাপনার দর্শন বা মতবাদের কথা উল্লেখ করেছেন, যা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা
একটু আগে দেখলাম যে বিপণন মতবাদ 5 ধরনের হয়ে থাকে। প্রথমে আমরা আলোচনা করব যেই মতবাদ নিয়ে, সেটার নাম হচ্ছে উৎপাদন মতবাদ বা প্রোডাকশন কনসেপ্ট। প্রথমটার নাম হচ্ছে উৎপাদন মতবাদ বা প্রোডাকশন কনসেপ্ট। উৎপাদন মতবাদ হচ্ছে সবচেয়ে পুরনো মতবাদ, অর্থাৎ এই যে যতগুলো মতবাদ হচ্ছে এর মধ্যে সবচেয়ে পুরনো মতবাদ হচ্ছে উৎপাদন মতবাদ। মূলত ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এ মতবাদ প্রতিষ্ঠিত হয়ে থাকে। 1860 থেকে 1920 সাল পর্যন্ত এই মতবাদকে অনুসরণ করা হতো। এই যে উৎপাদন মতবাদ, এই উৎপাদন মতবাদের মূল কথা হলো ক্রেতারা ওই সব পণ্য পছন্দ করবে এবং কিনবে যেগুলো যোগান পর্যাপ্ত এবং পণ্যের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। তাহলে উৎপাদন মতবাদের মূল কথা হচ্ছে কি বলতো, যে এই উৎপাদন মতবাদের মূল কথা হচ্ছে ক্রেতারা ওই সব পণ্য পছন্দ করবে এবং কিনবে যেগুলো যোগান পর্যাপ্ত, অর্থাৎ পর্যাপ্ত বাজারে পাওয়া যায় এবং এর মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এই 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 কথাগুলো চিন্তা করেই উৎপাদন মতবাদ সেট করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আসি পণ্য মতবাদ। পণ্য মতবাদ, এই মতবাদে বিশ্বাস করা হয় যে ক্রেতারা ওই সব পণ্য পছন্দ করবে যে পণ্যগুলো গুণগত মান ভালো, বেশি কার্যকর, আকর্ষণীয় এবং বিশেষ বৈশিষ্ট্যসমূহ। তার মানে হচ্ছে পণ্য মতবাদের মূল কথা হচ্ছে যে ক্রেতারা কোন পণ্য কিনবে যেগুলোর গুণাগুণ ভালো, যেগুলোর কার্যকর এবং আকর্ষণীয় এবং বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। এই 4টা কথা বলা হয়েছে যে ক্রেতারা এই সকল পণ্য কিনবে। এবং এখানে আরও বলা হয়েছে যে এক্ষেত্রে প্রতিষ্ঠান পণ্য উৎপাদনে ক্রেতাদের পছন্দ অপছন্দকে মতামতকে প্রাধান্য দিবে। তার মানে পণ্যের এই সকল বৈশিষ্ট্য থাকবে, পাশাপাশি ক্রেতাদের পছন্দ অপছন্দকে মতামতকে প্রাধান্য দেওয়া হবে। এটা হচ্ছে পণ্য মতবাদ। তার মানে হচ্ছে যে আমরা প্রথমে বলেছিলাম উৎপাদন মতবাদ, সেই উৎপাদন মতবাদে কী ছিল যে পণ্য বাজারে পাওয়া যাবে, ক্রয় ক্ষমতা মানুষের থাকলেই হবে। কিন্তু না, পণ্য মতবাদে আসে বিশ্বাস করা হয় যে পণ্যের গুণ থাকতে হবে, গুণাগুণ থাকতে হবে, কার্যকর থাকতে হবে, আকর্ষণীয় হতে হবে এবং বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে। এবং কি বলেছে, আরও বলেছে দেখো, যে ক্রেতাদের মতামতকে পছন্দ অপছন্দ এবং মতামতকে প্রাধান্য দিতে হবে। এই কথাগুলো কিন্তু আগের মতবাদে ছিল না। প্রিয় শিক্ষার্থী, একটি মতবাদ যখন নতুন একটি মতবাদ আসে তখন পিছনের যে মতবাদ থাকে সেটা তোমার বিলুপ্ত হয়ে যায়, কারণ ওই মতবাদের উপরেই পরবর্তী মতবাদের আরও আপগ্রেড করা হয়ে থাকে এবং সেখানে অতিরিক্ত যে ফিচার আছে সেগুলো এখানে ইনক্লুড করা হয়। আশা করি তোমরা পণ্য মতবাদ সম্পর্কে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে বিক্রয় মতবাদ। আমরা এখন আলোচনা করব বিক্রয় মতবাদ নিয়ে। 1920 সাল থেকে 1950 সাল পর্যন্ত এই মতবাদ অনেক জনপ্রিয় ছিল। এই মতবাদের মূল কথা, অর্থাৎ এই যে আমরা এখন আলোচনা করতেছি বিক্রয় মতবাদ। বিক্রয় মতবাদের মূল কথা হচ্ছে যে বেশি পণ্য বিক্রি করতে হবে এবং বেশি মুনাফা হবে। বিক্রয় মতবাদের মেইন কথা হচ্ছে যে আমাদের কি করতে হবে, বেশি পরিমাণ পণ্য বিক্রি করতে হবে এবং এই বিক্রির মাধ্যমে আমরা মুনাফা অর্জন করব। এই মতবাদে বিশ্বাস করা হয় যে ক্রেতাদেরকে পণ্য কিনতে আগ্রহী না করা পর্যন্ত তারা পণ্য কিনে না। অর্থাৎ বিক্রয় মতবাদে বিশ্বাস করা হয় যে ক্রেতাদেরকে যতক্ষণ না পর্যন্ত পণ্য কিনতে আগ্রহী করা হয় ততক্ষণ পর্যন্ত তারা পণ্য কিনে না, সহজে তারা পণ্য কিনে না। তার মানে কি, তাদেরকে পণ্য কিনতে আগ্রহী করে তুলতে হবে। তাহলে এই ক্ষেত্রে ক্রেতাদেরকে পণ্য কিনতে কি করতে হবে, আগ্রহী করে তুলতে হবে। এ প্রেক্ষিতে ডক্টর মিজানুর রহমান স্যারের মত হচ্ছে যে ক্রেতারা সহজে পণ্য কেনে না, তাদের পণ্য কিনতে বাধ্য করা হয়। অ্যাকচুয়ালি তাদের পণ্য কিনতে বাধ্য করা হয়। এই কাজটা কিভাবে করা হয়? এই কাজটা করা হয় বিপণনের যে 4P আছে, 4Pর হচ্ছে প্রমোশন বা প্রসার, সেই প্রসার অ্যাক্টিভিটিস মাধ্যমে ক্রেতাদেরকে বিভিন্ন বিজ্ঞাপন, আরও আনুষঙ্গিক অনেক ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিস আছে, সেই প্রমোশনাল অ্যাক্টিভিটিস মাধ্যমে তাদেরকে পণ্য কিনতে আগ্রহী করে তোলা হয়। প্রিয় শিক্ষার্থী, বিক্রয় মতবাদ যেটা তোমাদের নিয়ে আলোচনা করতেছি, দেখো এই মতবাদের একটা ডায়াগ্রাম আছে, সেখানে কি বলা হয়েছে যে এই মতবাদটা শুরু হয়
কারখানা থেকে, অর্থাৎ বিক্রয় মতবাদ শুরু হয় কারখানা থেকে। এখানে গুরুত্ব দেওয়া হয় বর্তমান যে পণ্য আছে সেই পণ্যকে গুরুত্ব দেওয়া হয়। এবং এই মতবাদের উদ্দেশ্য কিভাবে হাসিল করা হয়? পণ্য বিক্রি এবং প্রসারের মাধ্যমে তোমার হচ্ছে হলো এর মেইন উপায়গুলো বের করা হয়। এবং ফলাফল কি হয় বলো তো? ফলাফল হচ্ছে বিক্রি বাড়ানোর মাধ্যমে মুনাফা অর্জন করা। তাহলে এই মতবাদে লাস্ট আলটিমেট রেজাল্টটা হচ্ছে বিক্রি বাড়ানোর মাধ্যমে মুনাফা অর্জন করা। আশা করি তোমরা এই ডায়াগ্রামটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব বিপণন ব্যবস্থাপনার যে দর্শন, এর যে মতবাদ, 4 নম্বর মতবাদ নিয়ে। তাই 4 নম্বর মতবাদ হচ্ছে বিপণন মতবাদ বা মার্কেটিং কনসেপ্ট। বিপণন মতবাদ বা মার্কেটিং কনসেপ্ট হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং আধুনিক মতবাদ হচ্ছে বিপণন মতবাদ। 1950 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্বব্যাপী এই মতবাদটি সর্বজনীন স্বীকৃত এবং প্রায় সব প্রতিষ্ঠানেই বর্তমানে এই মতবাদে বিশ্বাসী, অর্থাৎ এই দর্শন অনুসারেই তাদের মার্কেটিং কার্যক্রম পরিচালনা করতে। এই মতবাদের মূল কথা হচ্ছে, তাহলে বিপণন মতবাদের মূল কথা হচ্ছে কি বলতো? এই মতবাদের মূল কথা হচ্ছে ক্রেতাদের সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন করা, অর্থাৎ ক্রেতাদেরকে সন্তুষ্ট দেওয়ার মাধ্যমে লক্ষ্যে বিপণন কার্যাবলী পরিচালনা করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে ক্রেতাদেরকে সন্তুষ্ট করার মাধ্যমে মুনাফা অর্জনের প্রচেষ্টা চালানো হয়। তাহলে বিপণন মতবাদের মূল কথা হচ্ছে ক্রেতাদের সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জনের প্রচেষ্টা চালানো হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা বিপণন মতবাদের ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। বিপণন মতবাদের শুরু হয় হচ্ছে বাজার থেকে, কারণ মার্কেটিংয়ের মেইন কাজটা শুরু হয় মার্কেট থেকে। এরপরে এখানে গুরুত্ব দেওয়া হয় ভোক্তার প্রয়োজনটাকে, অর্থাৎ একজন ভোক্তা বা ক্রেতা কী চাচ্ছে তার প্রয়োজনটাকে মেইনলি এখানে গুরুত্ব দেওয়া হয়। এই মতবাদের অর্জন করার উপায় হচ্ছে সমন্বিত বিপণন, অর্থাৎ এখানে সমন্বিত বিপণন কার্যক্রমের মাধ্যমে এই মতবাদের উদ্দেশ্য হাসিল করা হয়ে থাকে। এবং এই মতবাদের আলটিমেট ফলাফল হচ্ছে ক্রেতাকে সন্তুষ্টি করার মাধ্যমে মুনাফা অর্জন করা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিপণন মতবাদ, দ্য মার্কেটিং কনসেপ্ট, এই বিষয়টার ডায়াগ্রামটা তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, বিপণন মতবাদের ক্রেতাকে সন্তুষ্টির সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সাধারণত 3টি বিষয়ের উপর ভিত্তি করে বিপণন মতবাদ পরিচালিত হয়। অর্থাৎ এই যে বিপণন মতবাদ বা মার্কেটিং কনসেপ্ট, এর ভিত্তি হচ্ছে 3টি বিষয়। সেই 3টি বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তাই মার্কেটিং কনসেপ্টের প্রথম যে ভিত্তিটা, সেটা হচ্ছে ক্রেতামুখিতা বা কাস্টমার ওরিয়েন্টেশন। ক্রেতামুখিতা বিষয়টা কী কী সেটা এখন আলোচনা করব। দেখো, ক্রেতাকে কেন্দ্র করেই বিপণন মতবাদটি প্রতিষ্ঠিত হয়ে থাকে। এক্ষেত্রে ক্রেতাদের প্রয়োজন অনুভব করে সে অনুযায়ী পণ্য তৈরি করা হয়। অর্থাৎ ক্রেতারা কী চায় তাদের প্রয়োজন অনুসারেই পণ্য তৈরি করা হয় এবং মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। শুধু তাই না, ক্রেতাদের পছন্দ অপছন্দ, রুচি, স্বাদ, গন্ধ, ক্রয় ক্ষমতা ইত্যাদি বিষয় এই মতবাদে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়ে থাকে। আর এই যে কথাগুলো বললাম, এগুলোকেই বলা হয় ক্রেতামুখিতা বা কাস্টমার ওরিয়েন্টেশন। কাস্টমার ওরিয়েন্টেশনের মাধ্যমে এই বিষয়গুলো সেখানে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, বিপণন মতবাদের দ্বিতীয় ভিত্তি হচ্ছে সমন্বিত বিপণন, অর্থাৎ ইন্টিগ্রেটেড মার্কেটিং। এই মতবাদে বিপণন মিশ্রণের 4টি যে উপাদান থাকে, পণ্য, মূল্য, স্থান এবং প্রসার, অর্থাৎ প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এর মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করা হয়ে থাকে। যেমন আমরা উদাহরণ সহকারে বলতে পারি, যেমন পণ্যের ধরন, এর মূল্য, সুষ্ঠু বন্টনের উপায় এবং প্রসারমূলক কর্মসূচি কীরূপ হবে তা সমন্বয় সাধনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে বিপণন মতবাদের 3 নম্বর যে ভিত্তি, সেটার নাম হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। ক্রেতাদের সন্তুষ্টির উপর প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ভর করে। এক্ষেত্রে ক্রেতা সম্পর্ক প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী বিপণন কার্যক্রম
পরিচালিত করে থাকে। ক্রেতাকে ঘিরেই সব পণ্য তৈরি করা হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। ক্রেতার প্রয়োজন পূরণ করা হয় এমন লক্ষ্যেই বিপণনের যাবতীয় কার্যাবলী পরিচালনা করা হয়ে থাকে। আমাদের দেশে বাটা কোম্পানির স্লোগান হচ্ছে, আপনার সন্তুষ্টিই আমাদের কাম্য। প্রিয় শিক্ষার্থী, তার মানে ক্রেতার সন্তুষ্টির যে বিষয়টা আছে সেটাকেই এই মতবাদে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে আলোচনা করা হয়ে থাকে। আশা করি তোমরা বিপণন মতবাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব বিপণন মতবাদের যে সর্বশেষ বা 5 নম্বর মতবাদ, সেটার নাম হচ্ছে সামাজিক বিপণন মতবাদ, দ্য সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট। দ্য সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট বা সামাজিক বিপণন মতবাদ। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে সর্বশেষ মতবাদ। এই মতবাদে বিশ্বাস করা হয় যে বিপণন ব্যবস্থাপনার সাম্প্রতিক সময়ের সবচেয়ে জাদুকরী ও বিস্ময়কর মতবাদ হচ্ছে সামাজিক বিপণন মতবাদ। মূলত 1970 সালের পরবর্তী সময় থেকেই এই মতবাদের সূচনা হয়। সম্প্রতি পরিবেশ দূষণ, বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য বেড়ে যাওয়া, সম্পদের ঘাটতি ইত্যাদি কারণে বিপণনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সব মহলে আলোচিত হচ্ছে। মূলত সমাজকে ক্ষতিকর এবং ধ্বংসাত্মক যে কোনো ঘটনা থেকে রক্ষার উপলব্ধি থেকেই সামাজিক বিপণন মতবাদ প্রতিষ্ঠিত হয়। এই মতবাদে সমাজ রক্ষার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা পাশে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এখানে তোমরা যে বিষয়টি তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে হচ্ছে একটা প্রতিষ্ঠান, এই হচ্ছে একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মেইন উদ্দেশ্য কি বলতো? মেইন উদ্দেশ্য মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন করার পাশাপাশি কি করতে হবে? কাস্টমারদেরকে সন্তুষ্ট করতে হবে। তাহলে দেখো, এই মতবাদে কি বিশ্বাস করা হয়? যে প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে এবং পাশাপাশি কি তাদের যে ক্রেতা থাকে, কাস্টমার থাকে, যারা তার পণ্য কিনে তাদেরকে সন্তুষ্টি রাখতে হবে, পাশাপাশি সমাজের কল্যাণ সাধন করতে হবে। দেখো, এই যে সমাজ বা মানব কল্যাণ, অর্থাৎ এই দুইটা কাজ প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করবে, ক্রেতাদেরকে সন্তুষ্ট করবে, পাশাপাশি সমাজের কল্যাণ সাধন করতে হবে, অর্থাৎ সমাজের উপকার করতে হবে। কারণ সমাজের উপকার করতে না পারলে, সমাজ যদি ভালো না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো কাস্টমার যারা আছে তারাও ভালো থাকবে না, কারণ কাস্টমার তো সমাজেরই একটা অংশ। এই মতবাদে তাহলে বিশ্বাস করা হয় যে প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে, ক্রেতাদেরকে সন্তুষ্ট করবে, পাশাপাশি সমাজের কল্যাণ করা হবে। সমাজের কল্যাণের মাধ্যমেই তোমার হচ্ছে প্রতিষ্ঠান টিকে থাকবে বা দাঁড়িয়ে থাকবে। প্রিয় শিক্ষার্থী, এই মতবাদে অর্থাৎ সমাজ বর্তমানে অধিকাংশ বিপণনকারী প্রতিষ্ঠান সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ক্রেতা আকর্ষণের প্রচেষ্টা চালানো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই জানো হয়তোবা যে বর্তমানে সরকার একটি বিষয় বিভিন্ন প্রতিষ্ঠানকে নির্দিষ্ট করে দিয়েছে যে তাদের যে প্রতিষ্ঠানের যে মুনাফা হবে, সেই মুনাফার একটি অংশ তোমার হচ্ছে সমাজের মানুষের জন্য ব্যয় করতে হবে। সেটার নাম হলো CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। CSR মানে হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ মুনাফার যে অংশ, সেই অংশ দিয়ে সমাজের মানুষকে সহযোগিতা করতে হবে। এটা তার দায়িত্বের মধ্যে পড়ে, এটা তার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। অর্থাৎ মুনাফার কিছু অংশ দিয়ে সমাজের কল্যাণ করা। এখন সমাজের কল্যাণ, একটা প্রতিষ্ঠান কিভাবে সমাজের কল্যাণ করতে পারে, সেইটা হচ্ছে তোমাদেরকে সেই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করবে। যেমন তোমরা এখানে দেখো যে পলিথিনের ব্যবহার বর্জন করুন, একটি গাছ কাটলে 2টি চারা রোপণ করুন, CNG চালিত গাড়ি ব্যবহার করুন, ধূমপান বর্জন করুন, আপনার সন্তানকে স্কুলে পাঠান। এই যে স্লোগান আছে, এই স্লোগানগুলোর মাধ্যমে তুমি কি করতে পারো? যে এই স্লোগানগুলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করে তুমি সমাজের উপকার করতে পারো। পাশাপাশি তোমার প্রতিষ্ঠান সম্পর্কেও মানুষ জানবে। যেমন আমাদের দেশের ডাচ বাংলা ব্যাংক, সে বিভিন্ন সময় এই সামাজিক বেধি বা সামাজিক সমস্যা নিয়ে তারা বিজ্ঞাপন দিয়ে থাকে। এই যে অ্যাসিড নিক্ষেপের ক্ষেত্রে, তারপর হচ্ছে বাল্যবিবাহের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে মানুষকে সচেতন করে বিজ্ঞাপনের মাধ্যমে। তখন নিচে ছোট্ট করে বলা থাকে যে
প্রচারণায় ডাচ বাংলা ব্যাংক। তার মানে তার প্রতিষ্ঠানের নামও মানুষ জানলো এবং সেই প্রতিষ্ঠান থেকে যেইভাবে সমাজের উপকার করা হয় সেই বিষয়টিও এখানে প্রচার করা হলো। তো এইভাবে আমরা সমাজের উপকার করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই পাশের চিত্রে যে কথাগুলো বলা আছে সেটা আমি তোমাদেরকে একটু আগেই বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আরেকটি বিষয় এখানে আলোচনা করি এই দ্য সোশ্যাল মার্কেটিং কনসেপ্টের ক্ষেত্রে। মনে করো তোমার এক চাচা অনেক ভালো আছে, অর্থাৎ সে অনেক কোটি কোটি টাকার মালিক, অনেক ভালো বিল্ডিং, হাইফাই বিল্ডিংয়ে থাকে, কিন্তু সে যেই বিল্ডিংয়ে থাকে তার পাশেই হচ্ছে একটা বস্তি মনে করো, বা অনেক গরিব মানুষ বসবাস করে। এখন দেখো, সে যদি ওই পাঁচতলা বিল্ডিংয়েও থাকে কিন্তু সে কিন্তু শান্তিতে থাকতে পারবে না। বলো তো কেন? কারণ সে যখন নিচে নামবে তখন দেখবে যে এই বস্তির যে লোকগুলো আছে তারা বিভিন্ন বিষয় ঝগড়া করতেছে, বিভিন্ন অসামাজিক কার্যক্রম করতেছে। তারপর হচ্ছে এখানকার যে ছোটোখাটো বাচ্চারা আছে তারা বিভিন্ন রকমের মলত্যাগের মাধ্যমে ওই এলাকার পরিবেশকে নষ্ট করে দিচ্ছে, ও তারা বিভিন্ন বিষয় ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করতেছে, উচ্চবাচ্য করতেছে। তার মানে তার কিন্তু পাঁচতলা বিল্ডিংয়ের এসি রুমে কিন্তু ঘুম হবে না। কেন বলো তো? তার আশেপাশের লোকগুলো হচ্ছে তার মতো না, অর্থাৎ তার মতো না বলতে বোঝাচ্ছি যে অসহায় এবং গরিব। এই লোকগুলোকে যেহেতু সে অনেক সম্পদের মালিক, এই লোকগুলোকে সে তার সম্পদ থেকে কিছু অংশ দিয়ে তাদের জন্য কিছু সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে ভালো রাখার চেষ্টা করতে পারে। তার মানে আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে সামাজিক বিপণন করা যায়, অর্থাৎ নিজে ভালো থাকা পাশাপাশি সমাজের মানুষের জন্য কিছু একটা করা। এটাই হচ্ছে দ্য সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট। আশা করি তোমরা এই কনসেপ্টটি বুঝতে পেরেছো। সুতরাং আমরা এতক্ষণ পর্যন্ত যে মতবাদ নিয়ে আমরা আলোচনা করলাম, দেখা গেল যে অধিকাংশ প্রতিষ্ঠানই বিপণন মতবাদ অনুসরণ করে বাজারে ইমেজ টিকে থাকতে চাচ্ছে। কেউ কেউ আবার সামাজিক বিপণন মতবাদ অনুসরণ করে ক্রেতা আকর্ষণের চেষ্টা করতেছে, যেমন একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে ডাচ বাংলা ব্যাংক। তা প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের এই লেকচারটি ভালো লেগেছে। আমাদের এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায় বিপণন পরিচিতি, এই অধ্যায়ে আমরা পুরোটা আজকে এখানেই শেষ হয়ে গেল। আমরা 8টি লেকচারের মাধ্যমে এই অধ্যায়ের সম্পূর্ণ লেকচার সম্পূর্ণ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের কোথাও কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। চেষ্টা করব তোমাদেরকে সমাধান দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকবে, এই ভিডিওগুলো বারবার দেখবে এবং প্র্যাকটিস করার চেষ্টা করবে। আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে। বেস্ট অফ লাক।